এখন আমরা ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই। আমরা এক বিশেষ ব্যক্তিকে পেয়েছি। ইনি পরপর কতদিন কিছুদিন তার নিজের জীবনের কথা এবং তিনি যেহেতু ঠাকুরের সঙ্গ করা মানুষ, তিনি পরপর সিরিজ করবেন। আপনারা প্রতিদিন যুক্ত থাকবেন। জয়গুরু দাদাকে আহ্বান জানাই, শ্রদ্ধেয় তপস্রবা মৌলিক দাদাকে। জয়গুরু দাদা, আপনার জীবনের দয়ার কথা, আপনার জীবনের কথা আজকে আমরা শুনতে চাই। তারপরে জয়গুরু 30 মিনিট বলুন। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পাদপদ্মে ভূমিষ্ঠ প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তার শুভ 58তম জন্মদিনে তার শ্রীচরণের সরস্বতী প্রণাম জানাই। ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের শ্রীচরণে প্রণাম জানাই। প্রত্যেকের মঙ্গল কামনা করি। পরম পিতা দাতির চরণে প্রত্যেককে আমরা রামযুক্ত যাই। নাম ধ্যান মহাযজ্ঞ। নাম ধ্যান যে হচ্ছে, নাম ধ্যানের উপর ঠাকুর বললেন, আমি যখন দেওঘরে ছোটবেলায় তখন অনেক আমেরিকান আসতো, বিদেশি ইউরোপিয়ানরাও আসতো। তার মধ্যে একজন ভাউজানন্দা, যিনি খুব সুন্দর বাংলা শিখে গেছিলেন, ঠাকুরকে ভালোবেসে ঋত্বিকের পাঞ্জাবে ছিলেন। তিনি ঠাকুরকে জিজ্ঞেস করছেন, বিলভেডের পৃষ্ঠে উইশ অ্যাক্টিভলি ফুলফিল করাই আমাদের প্রধান কাজ। এর জন্যে নাম ধ্যানের কি প্রয়োজন? বিলভেডের পৃষ্ঠে উইশ, ইচ্ছা সক্রিয়ভাবে পূরণ করাই আমাদের প্রধান কাজ। এর জন্য নাম ধ্যানের কি প্রয়োজন? শ্রী ঠাকুর বলছেন, নাম ধ্যান মস্তিষ্ক কোষ ও স্নায়ুকে সাড়া প্রবণ ও গ্রহণক্ষম করে তোলে, অনেক সুপ্ত কোষকে সক্রিয় করে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক কর্মের ভিতর দিয়ে অর্জিত উপলব্ধিকে আবার কনসেন্ট্রিক ও অ্যাডজাস্টিভ, সুকেন্দ্রিক ও সুনিয়ন্ত্রিত করতে হয়। তাতে উইজডম অর্থাৎ প্রজ্ঞা। তাছাড়া ইষ্টের কাজ করতে গেলে মস্তিষ্ক যত বিকশিত হয় তত তা ভালো করে করা যায়। তাহলে এই যে নাম ধ্যান করছি, এটা কি জন্যে? না মস্তিষ্কের সুপ্ত কোষকে সক্রিয় করার জন্য, স্নায়ুকে সাড়া প্রদান করার জন্য। আমরা যে নামটা পেয়েছি সেটা হলো ধনাত্মক নাম। নাম ঠাকুর বলছেন 3 প্রকার: ধনাত্মক, ধনাত্মক, ভাবাত্মক। এই যে ধনাত্মক নাম, সেগুলো আওয়াজ হয়, শব্দ হয়, কিন্তু এই ধনাত্মক নাম হলো স্পন্দন হয়, এতে ভাইব্রেটিং না। তাই আমরা যখন নাম করি, কেউ যদি চৌকিতে বসে নাম করে 1-1.5 ঘন্টা, চৌকিটা কিন্তু নড়তে থাকবে, ভাইব্রেট করে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি করেছি। তাই খুব ভালোভাবে নাম করতে হয়। বরদা বললেন 1.5 ঘন্টা, বর্তমান আচার্য দেবের বলছেন 1.5 ঘন্টা নাম করার কথা। ঠাকুর বললেন নিশাই নিশাই মন্ত্র সাধন। ঠাকুর 2বার নাম করার কথা বললেন মিনিমাম, সেটা হলো রাত্রে ঘুমানোর আগে আর এই ঘুম থেকে উঠে ভোরবেলায়। তো সবাইকার কাছে আমার করজোড়ে অনুরোধ, সবাই এই যে নাম ধ্যান করলেন, এই জবটা কিন্তু ছাড়বেন না, জবটা শুরু করে দিন। আর আজ রাত্রেই যেন যারা করেন খুব ভালো, যারা করেন না আজ রাত্রে কিন্তু ঠাকুর যেহেতু বলেছেন ঘুমাবার আগে একটু নাম ধ্যান করে নেবেন, এটাই আমার প্রার্থনা। আর ইষ্টের কাজ করতে গেলে মস্তিষ্ক যত বিকশিত হয় তত তা ভালো করে করা যায়। কোথায় পাবো? আলোচনা প্রসঙ্গ 15তম খণ্ডে পাবো। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, নাম ধ্যানের কি প্রয়োজন আছে? ঠাকুর বলছেন, হ্যাঁ, আমরা শুধু বাঁচতে চাই না, বিকামিং, বিবর্ধন চাই। তাই ঠাকুর বললেন, বিং অ্যান্ড বিকামিং ইজ দ্য ধর্ম। বাঁচা বাড়াই ধর্ম, বৃদ্ধি যেন থাকে। তার জন্য ঠাকুর বলছেন এও সব করা লাগে। ইভলভ,
বিবর্তন করতে গেলেই কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হওয়া লাগে। তাহলে এই যে নাম ধ্যান করছি, যদি ইষ্টের প্রতি আমার টান না থাকে, উৎসাহ আগ্রহ যদি না থাকে, আকুতি যদি না থাকে, আমি যদি অনুরাগ ভরে নামটা না করি, ঠাকুর বললেন অনুরাগ ভরে নাম করলে নামটা জীবন্ত হয়। তা আমরা কেন্দ্রে ইষ্টকে রাখি, আমাদের নাম ধ্যান হলো ইষ্ট কেন্দ্রিক, তাহলেই সেটা জীবন্ত হয়ে ওঠে। তাই আমরা কনসেন্ট্রেশন করি, আমরা ফিক্সেশন করি না, ত্রাটক। সেগুলি নিয়ে আরেকদিন ডিটেলসে আলোচনা হবে। তাই ঠাকুর এখানে বলছেন যেহেতু নাম ধ্যানের লিঙ্ক একটু হিন্টস দেওয়া লাগে, এবং যাতে ব্যালেন্স স্থিতধি থাকা যায় তারই চেষ্টা করতে হবে। আমাদের জীবনটা যাতে ব্যালেন্স, জীবনটা ব্যালেন্স নেই বলেই এসব নানান রকম আমাদের অসুবিধা তৈরি হয়। তাই ঠাকুর বলছেন যাতে ব্যালেন্স থাকা যায় তারই চেষ্টা করতে হয়, জব ধ্যানে ওইগুলির সাহায্য হয়। কোথায় পাবো? আলোচনা প্রসঙ্গ ভলিউম 20, পৃষ্ঠ সংখ্যা 380। যাই হোক, দেওঘরে ছিলাম ছোটবেলায়, ক্যাস্টার টাউনে থাকতাম। আমার দিদি আমার চেয়ে অনেক বড়, ইনি বাজলা কলেজ, ওখানে মেয়েদের কলেজ, সেইখানে লেকচারার ছিলেন ফিলোসফি। প্রার্থনার সময় চলে আসতাম ঠাকুরের কাছে ভাইয়ের সঙ্গে, প্রার্থনার পরে ঠাকুরের কাছে প্রণাম করে বসে থাকতাম। ঠাকুর, আমার যে প্রথম ঠাকুরকে, খুব ছোট ছিলাম কিন্তু তবু তাকে দেখে মা বললো প্রণাম কর, ভগবান। আমি অপূর্ব ভাবে দেখতাম ভগবান এরকম দেখতে হয়, ছোট তো। তাই যতটাই জ্ঞান বুদ্ধি ছিল, প্রথম যখন ঠাকুরকে দেখি, ঠাকুর একটা শ্বেত শুভ্র বিছানায় বসে আছেন, আর আমি বিস্ফারিত নেত্রে চেয়ে থাকতাম, নির্বাক বসেছিলাম। এটা আমার যে ফিলিংস, মার সঙ্গে পরে কথা বলে এটা একটা লিখেছি, সেটাই আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রাণ কারা স্বর্ণকান্তি দিব্য দেহ, অজাত লম্বিত বাহু, সারা গায়ে যেন দিব্য জ্যোতি বেরুচ্ছে। চোখ দুটো কি ভীষণ উজ্জ্বল, কাউকে বলে দিচ্ছেন কি আইছিস, যেন কতদিনের পরিচয়, কত অপরূপ মনে হচ্ছিল। এই আমার আরাধ্য দেবতা, মনের মানুষ। মা বললেন এই হলো ভগবান। সেই যে আমার মনের মধ্যে একটা ছাপ পড়ে গেল, সেইভাবেই আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতাম, অপলক আশ্চর্য নেত্রে চেয়ে থাকতাম, তার থেকে নজর আর সত্যি। সেদিন সেই সময় মন জীবনীয় উল্লাস আর পুলকে সঞ্জীবিত হয়ে উঠত। মনে হতো তার অপরূপ মহিমারাজি চারিদিক উদ্ভাসিত করে ছড়িয়ে পড়েছে। তার স্মিত হাস্যরূপ, গড়গড়ায় টান, সে এক স্বর্গীয় পরিবেশ। এই যে গড়গড়া তিনি টান দিতেন, সেই যে তার গন্ধ আমার নাকে এখনো রয়েছে, এখনো রয়েছে। কি মিষ্টি গন্ধ, না দেখলে বোঝানো যায় না। অপলক নেত্রে চেয়ে থাকতে হয়। স্বর্ণকান্তি চেহারা, পায়ের পাতা, ছোট ছিলাম তো, হাইটটাও কম, তাই পাটাই আমার চোখের সামনে থাকতো। পা দুটো যেন প্রস্ফুটিত পদ্ম। যখনই তার কাছে যেতাম এক স্বর্গীয় আনন্দ অনুভব করতাম। কত লোকে কত প্রশ্ন, তার সমাধানী উত্তর তিনি সহজ সরল ভাবে দিয়ে যেতেন। প্রত্যেকে খুশি মনে প্রণাম করে চলে যেতেন। তো সেই সময় অনেক আমেরিকান ভক্তরা আসতো। তো আমি সেই সময় দেওঘরেই রয়েছি। এটা 1962 সালের কথা, খুব ছোট। তারপরে 62, 63, 65 এই সময়। তো মাকে যে জেনে জেনে, তখন তো অত বুঝতাম না কিছুই, মার থেকে পড়া শুনে শুনে সেইগুলো বই থেকে কালেকশন করে সেইগুলোই আপনাদের শোনাচ্ছে একটা গল্প। সুদূর আমেরিকা থেকে মিস মিকি দিন কয়েক হলো দেওঘর সৎসঙ্গ আশ্রমে আছেন। তিনি নাটক করেন আর বিভিন্ন সংস্থার সাথে যুক্ত।
বিস্মৃতি। রাজনীতি আর বিবাহ, বিবাহ বিচ্ছেদ, বিবাহ, নাটক, গুরুকরণ, আদর্শ ইত্যাদি নানান বিষয়ে ঠাকুরকে তিনি প্রশ্ন করেছিলেন। আর ঠাকুর তার উত্তর দিয়ে গেছেন নানান প্রশ্নের। তিনি খুব খুশি হয়েছেন ঠাকুরের সেসব উত্তরে। আর সেদিন 20th এপ্রিল 1962 তিনি একখানা সুন্দর নীল শাড়ি পরে ঠাকুরকে প্রণাম করতে এসেছেন। প্রণাম করে বললেন, ঠাকুর, আমি খুব খুশি। আজ আমি দীক্ষা নিলাম। হাজারমান্দার মাধ্যমে আপনার সৎনাম পেলাম। আপনাকে গোলাপ ফুলের একটা চারা গাছ দিলাম। আর আমার যত ভালোবাসা আছে সব দিলাম। শেষে ঠাকুর হাসতে হাসতে বললেন, আমিও খুব খুশি হলাম। মিসমিকি আবার শ্রী ঠাকুরকে প্রণাম করে একটু সামনে এসে একটা সোনার নেকলেস হাতে নিয়ে বললেন, এটা আমার দীক্ষা প্রণামী আপনার জন্যে। ঠাকুর বললেন, এটা তুমি বড় বউয়ের কাছে দিয়ে আসো, অর্থাৎ শ্রী বড় মা। মিসমিকি শ্রী বড় মার কাছে গেলেন এবং হাতটা দিয়ে প্রণাম করলেন। শ্রী বড় মা, এইটা আবার কি গয়না নিয়ে এলি, কেমন করে আটকায়? এই বলে বড় মা এই হাতটা মিসমিকির গলায় পরিয়ে দিলেন। আর তিনি বললেন, এটা আমার হাত, তোমার গলায় থাকলো, কাউকে দিও না। বড়বার ভালোবাসায় আপ্লুত মিসমিকির তখন চোখে জল। স্নেহের বন্ধন গলা নয়, হৃদয় ছুঁয়ে গেল। যাই হোক, এসব অনেক ঘটনা রয়েছে, সেসব ঘটনা নিয়ে আজকে আলোচনা করব ধীরে ধীরে। তো আমি সাধারণত অ্যাকশন ওরিয়েন্টেড যাজন করি, যাতে অ্যাকশনটা হয়। যেমনি বললাম, আপনারা এখন নাম ধ্যান শুরু করে দিন। এই যে কিছুক্ষণ আগে করেছেন সেটা কন্টিনিউ রাখুন। আর আজ রাত্রে যারা ঘুমোবার আগে ধ্যানে বসে না, যেহেতু ঠাকুর বলেছেন মিনিমাম 2টো সময় করার, রাত্রে শোয়ার আগে ভোরবেলায় ঘুম থেকে উঠে সেটা সবাই কাছে হাত জোড়ে প্রার্থনা করবে, আপনাদেরই লাভ হবে। তো সেই জন্যে নাম ধ্যান মস্তিষ্ক কোষ স্নায়ুকে সাড়া প্রবণ করে। আর ঠাকুর বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণ করে, সাড়া প্রবণতাটা বেড়ে যায়। তাই এই নাম ধ্যান একটা দুর্দান্ত জিনিস, মানুষের শরীর স্নায়ু আর কোষ দিয়ে তৈরি। ঠাকুর বললেন, এই যে ভাইব্রেটিং নামটা আমরা করি, তাতে নার্ভের উপর, স্নায়ুর উপর চাপ পড়ে, কাজটা দ্রুত হয়। আর এই যে স্নায়ু আছে, তার মধ্যে অনেক, যেমনি আমরা অক্সিজেন নিই, অনেক অক্সাইডের পরত পড়ে যায়। এই যে একটা লোহার কিছু বাসন, তাতে জং পড়ে গেছে, তাতে টুক করে একটা টোকা মারলে ভাইব্রেশন তৈরি হয়, জংগুলো ঝরঝর করে ঝরে পড়ে। ঠিক তেমনি আমরা যে এই ভাইব্রেটিং নামটা করি, আমাদের মস্তিষ্ক কোষগুলো ভাইব্রেট করে, ওই যে অক্সিডেশনের পরতগুলো ঝরে ঝরে পড়ে। তাই ইনঅ্যাক্টিভ কোষগুলো অ্যাক্টিভ হয়ে ওঠে। তাই মানুষ তার শরীরে শক্তির বেশিরভাগই সে প্রয়োগ করতে পারে না। 20% মাত্র হয়তো আমরা করি ম্যাক্সিমাম, আর 80% সুপ্ত অবস্থায় থাকে। মানুষ চাইলে কি না পারে, পৃথিবীর সমস্ত কিছু মানুষ পারে, কিন্তু কিন্তু তার কোষগুলো সুপ্ত থাকে। তাই ঠাকুর এই কলিযুগ, এই কলিযুগে যে নামটা দিলেন, অনেক অনেক প্রবলেম এই যুগে, ঘোর কলি। তাই প্রচুর শক্তির দরকার, আমাদের কনসেন্ট্রেশনের দরকার, ইষ্ট কেন্দ্রিকতা দরকার। তাই এই ভাইব্রেটিং নামে আমরা নিজের কোষগুলোকে অ্যাক্টিভ করে, ঠাকুর বললেন বুদ্ধিটা খুব তীক্ষ্ণ হয়, ধারালো হয়। তাই আমরা যারা ঠাকুরকে নিয়ে চলি, যজন যাজন ইষ্টভীতি নিষ্ঠা সহকারে করি, যারা যারা আমরা কিছুই জানি না, বুঝি না, অনেক কিছু আমাদের অজানার মধ্যে, সেই জায়গাগুলো বোধের মধ্যে চলে আসে। তা আমরা সেই জন্যে, যারা অনেকে বলে ভালো আছি, তো আমরা ভালো যারা আছি, ঠাকুরকে নিয়ে চলে অনেক অনেক ভালো থাকি। তাই এই নাম করলে
যে সাধারণ মানুষ অসাধারণে পরিণত হয়, এগুলো আমরা নিজের চোখে দেখেওছি এবং নিজেরাও অনুভব করেছি। এই যজন যাজন্য ইষ্টভীতি হলো তাত্ত্বিক। ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুর যারা দীক্ষা নিয়েছে আপনার, তারাও তো অনেক বিপদে পড়ে, নানান ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে পড়ে। এই যে কিছুক্ষণ আগে শুনলেন যে আমার এটা হয়েছে, একটু নাম করে দাও ঠাকুরের কাছে, সবাই আপনার কাছে এই সবাই চাইছে ঠাকুরের কাছে নাম করে যেন সেই বিপদ থেকে উদ্ধার পেতে পারি, সেটা যেন ঠাকুর ঠিক করে দেন। ঠাকুর বললেন এই শক্তি কিন্তু আমাদের ভেতরেই আছে, সেই শক্তিকে আমরা খালি জাগাই না। জাগালে আমি সেই মতো হয়ে উঠতে পারি, আমি নিজেকেই না অন্যকেও সাহায্য করে দিতে পারি। তাই ঠাকুর বললেন যাজনটাও ইষ্টের কাজ করতে হয়, আর মস্তিষ্ক যত বিকশিত হয় সেটা ভালো করে করা যায়। তাই ঠাকুরের কাজ করতে গেলেই এই নামধানের প্রয়োজন আছে, আর যজনের প্রয়োজন আছে। যজন মানে খালি নামধান নয়। তো যজন নিয়ে যখন ডিটেলসে আলোচনা করব, যজন মানে আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্লেষণ করে আমি দেখলাম আমি খুব রাগী, আমি খুব রাগী, কারো মনে দুঃখ দিচ্ছে, সেটা আমাকে পীড়া দিচ্ছে, ঠাকুর বলছেন। তা আমি ঠিক করলাম তার সঙ্গে সম্পর্কটা ঠিক করে আসবো। আমি গাছের লাউটা নিলাম, বাচ্চাদের জন্য চিনি বাদাম নিলাম, আর গিয়ে সত্যি সত্যি সেটা করে এলাম। সৎসঙ্গ একটা অনুশীলনের কেন্দ্র। এইভাবে করতে করতে আমি রাগী মানুষ থেকে মিষ্টি মানুষ হয়ে গেলাম। ঠাকুর চাইছেন আমি সব যেন মিষ্টি মানুষ। এই হলো প্রসেস, যজন যজন ইষ্টভীতি, মিষ্টি মানুষ। আমি যার কাছে যাব সে বলবে সুইট ম্যান, ম্যান অফ ব্লিস, মিষ্টি মানুষ, স্বর্গীয় মানুষ। ঠাকুর বললেন অ্যাঞ্জেল লাইক হয়ে যেতে হয়, অর্থাৎ ঈশ্বরের মতন হয়ে যেতে হয়। সম্ভব কিন্তু সেটা, এবং অনেকে আমরা সেই ধরনের হয়েও গেছি কিছু কিছু, যে যতটা করেছি। তাই এই আত্মনিয়ন্ত্রণ করে রত্নাকর দস্যু বাল্মীকি মুনিতে পরিণত হতে পারে, যে কত হত্যা করেছে তা কোনো ঠিক নেই। সেটাও যখন সম্ভব, আমরা যে যাই করি, আমরা অযোগ্য যদি থাকি, ঠাকুরকে ধরে এই যজন যজন ইষ্টভীতি করে যোগ্য হয়ে উঠি, আর যারা যোগ্য আছি তারা সুযোগ্য হয়ে উঠি। এটাই হলো কারিশমা। তাই বুঝতে হবে যজনটা কি, যাজনটা কি, আর ইষ্টভীতি কি। এটা একটা বিরাট জিনিস। এটা যে বুঝে গেছে এবং সেইভাবে চলেছে, তার পৃথিবীর আর কিছুই লাগে না, সব সে পেয়ে যাবে, যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই করতে পারবে। অদ্ভুত জিনিস, ঠাকুর গ্যারান্টি দিচ্ছে। তাই যজন যজন ইষ্টভীতি যদি আমরা করি, করে মঙ্গলের কোলে এগোতে থাকি, ধীরে ধীরে মঙ্গলের কোলে যেতে থাকি। কিন্তু একটা কিন্তু আছে, সে কিন্তুটা কি, অনেক বাধা বিঘ্ন আছে, নানান বাধা বিঘ্ন অতিক্রম করে মঙ্গলের দিকে এগোতে হবে। যজন যজন করছি, করে উন্নতির দিকেই এগোচ্ছি, সেই বাধাগুলো হলো, ঠাকুর বলছেন যেমনি গ্রহ দোষ, সেই অমঙ্গলের রাস্তাগুলো আটকে দেয়, মঙ্গল করতে দেয় না। আর এই সস্তয়নী সেই বাধাটাকে কেটে দেয়। সস্তয়নী কি করে, এই যে আমাদের গ্রহ দোষ সেগুলোকে কেটে দেয়, সেই অমঙ্গলের রাস্তাটাকে পরিষ্কার করে মঙ্গলের রাস্তাটা ক্লিয়ার করে দেয়, আমাদের মঙ্গলের দিকে ছুটতে থাকে। ঠাকুর বললেন সস্তয়নী পালে না, উন্নতিতে চলে না। গ্রহ দোষ সেটা আবার কি? ঠাকুর বললেন হুইচ দ্যাট অবসেসড আওয়ার ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধিকে যে ভ্রমিত করে, সেটাই হলো গ্রহ। যেমনি শনি গ্রহ, রাহু গ্রহ,
তাই ঠাকুর বলছেন সস্তৈনীর পঞ্চনীতি পালনের মধ্যে এই গ্রহদোষ কেটে যায়। যাদের এই দেখবেন গ্রহদোষ কাটছে, ঠাকুর বললেন এই মায়েরা যে নানান রকম আজ একাদশী, কাল ওটা, কাল সেটা, পরশু সেটা নানান রকম করতেই থাকেন। ঠাকুর বললেন সস্তৈনী ব্রত হলো শ্রেষ্ঠ ব্রত, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্রত। এই ব্রত করলে আর কোনো ব্রতের প্রয়োজন পড়ে না। তাই সস্তৈনী ব্রত যারা পালন করে তারা সমস্ত ব্রতকে সর্বশ্রেষ্ঠ ঠাকুর বলছেন। তাই যারা ব্রত করে এইসব করতে চান সস্তৈনী ব্রত, তাদের জন্য একটা আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ এটা। তাই আমরা এইভাবে চলতে পারি। তো দেওঘরে যখন ছিলাম নানান ঘটনা ঘটতো, নানান কিছু হতো, নানান ঠাকুরের কাছে প্রশ্ন, নানান উত্তর ঠাকুর দিতেন। বিশেষ করে বিদেশি ভক্তরা, সেই একটা বিদেশি ভক্তের আমার ঘটনা মনে পড়ে যাচ্ছে। তিনি হলেন ক্যারেল পডলিক্স। আমার সময় বোধহয় আরো 10 মিনিট রয়েছে। তো ক্যারেল পডলিক্সের ঘটনাটা একটু শর্টে বলি। তিনি 1966 সালের ঘটনা, 8ই জানুয়ারি তিনি চেকোস্লোভাকিয়াতে, মানুষ চেকোস্লোভাকিয়া ইউরোপের একটা দেশ। তো তিনি ইউনো, যে ইউনো মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, মেডিকেল টিমের সদস্য। তিনি এমডি ডাক্তার। এই যে লেবাররা কাজ করে কয়লা খনিতে, তাদের ইনহেলেশন অফ এক্সেস কার্বন মলিকুলস সো মেনি ডিজিজেস কজেস, অনেক রকম রোগ হয় এই কয়লার যে আমরা ইনহেল করি যারা শ্রমিক। তো তার উপর রিসার্চ করতে তিনি এসছেন। তো তাকে যেভাবেই হোক যাজন করে ঠাকুরের কাছে নিয়ে আসা হয়েছে। তিনি নানান, জেনিভা থেকে তাকে পাঠিয়েছেন, ইউনোটা জেনিভাতে রয়েছে। তো তিনি ডক্টরেটও করেছেন, কিছুদিন ধানবাদে ছিলেন, এইসব শ্রমিকদের উপর রিসার্চ করেছেন। আর তাকে আমাদের যে সহপ্রতিনিধি গুরু ভাই শ্যামাপ্রসাদ মুখার্জিদা তাকে এখানে নিয়ে এসছেন, শ্যামাপদ মুখার্জিদা। তো যাই হোক, নানান প্রশ্ন করেছিল। আমার যে ঘটনাটা বলতে যাচ্ছি, তার প্রশ্নের উত্তরগুলো, কি প্রশ্ন আর তার কি উত্তর একদিন বলবো, যখন আমি সময় পেয়েছি। পরের দিন অন্য দিন বলবো। এই যে একটা অদ্ভুত ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে সেই দিন, সেই ঐতিহাসিক ঘটনাটাই বলি। সে নানান রকম প্রশ্ন করে যখন তৃপ্ত হলেন আর বললেন যে আমি কিভাবে তার ফেতে ওই বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি কিভাবে আমি পরিচালন করব, আর ইষ্টের প্রতি লাভ কি করে হবে, আমি কিভাবে ডিকটেট করব নিজেকে। তাই দীক্ষা হলে আচার্যকে কিছু দেওয়া লাগে, অফার করা হলো দীক্ষার প্রতি। ওই অফারটাই হলো দীক্ষার প্রতি। ঠাকুর বলছেন তুমি দীক্ষার মাধ্যমে তার কাছে নিজেকে অফার করছো, যা তুমি ভালোবাসো বা যা তোমার ইচ্ছা করে তা দিতে হয়। এবার তিনি প্রফুল্লদা ব্যানার্জির দিকে ইঙ্গিত করলেন দীক্ষার জন্য। তিনি দীক্ষা নিতে চাইলেন। তো প্রফুল্ল ব্যানার্জিদা হলেন, তিনি পাটনা হাইকোর্টের জাজ। তো যেহেতু ইনি একটা ইউনিয়ন, বিরাট ইউনিয়ন ডাক্তার হিসেবে এসে রিসার্চ করছেন, এবং তার যে লেভেল, সেই লেভেলের মানুষকে দিয়ে তিনি দীক্ষা দেওয়াতে চাইছেন, তারপরে এগুলো খুব মেনটেন করতেন। তো সেই জন্য পাটনা হাইকোর্টের জাজ প্রফুল্ল ব্যানার্জি দা ইঙ্গিত, প্রফুল্ল দা এসে ঠাকুরকে, একজন এসে বলল, ঠাকুর প্রফুল্ল দা তো পাঞ্জা নেই, উনি সস্তনীয় না। ঠাকুর বললেন আমি যেটা বললাম সেটাই পাঞ্জা। থার্টি ফোরে বুঝিয়ে দিলেন
তিনি যা বলেন সেটাই আমাদের মানতে হবে, সেটাই সব। যাই হোক, প্রফুল্ল ব্যানার্জিদা তার স্ত্রী হাত জোর করে এসে কাঁদো কাঁদো বলছে, ঠাকুর আমি তো কিছুই জানি না। তার স্ত্রী বেবিমা তিনিও এসছেন। আর কি করে দীক্ষা দেব, কেমন করে দেব? ঠাকুর বললেন, বলে দাও, তুমি যা জানো তাই বলে দেবে। তারপরে প্রফুল্ল ব্যানার্জিদার দিকে দেখে বললেন, ব্রাহ্মং শাসনা মান্থায় কল্পোদ্ধম ইহ সন্নিধিম। ব্রাহ্মং শাসনা মান্থায় কল্পোদ্ধম ইহ সন্নিধিম, অর্থাৎ আমার শাসনকে অনুসরণ করে তুমি দীক্ষা দান করো। শ্রী শ্রী প্রফুল্লদা, শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লদা আর বেবিমাকে লক্ষ্য করে আরো বললেন, সূর্য চন্দ্র মাস বার্তা যথপূর্বম অকল্পয়ত। সূর্য চন্দ্র মাস ধাতা যথপূর্বম অকল্পয়ত। সূর্য চন্দ্রকে বিধাতা পুরুষ পূর্বে যেমন ছিল তেমন ভাবেই সৃষ্টি করেছেন, যাও দীক্ষা দাও গিয়ে। এসব বলে ঠাকুর বলছেন, যাও দীক্ষা দাও গিয়ে। তারপরে জ্যোতি আশ্রমে দীক্ষা গিয়ে ক্যাডিল পলিক্সের দীক্ষা হলো। দীক্ষার পরে শ্রী শ্রী বরদা তাকে ষষ্ঠে নিমন্ত্রণ দিলেন আর ঋত্বিকের পাঞ্জাও করে দিলেন। এ এক ঐতিহাসিক ঘটনা। তাই এই ঘটনাটা বলে আমার বোধহয় সময় শেষ। আর অনেক রকমের, আর বোধহয় 3 মিনিট আছে। থানকুনি সম্বন্ধে ঠাকুর বললেন, এটাও বলে দিই, আমাদের দীক্ষার পরেই থানকুনি খেতে বলা হয় আর সবাসনও বলা হয়। তো থানকুনি কেন খাবো? ঠাকুর, এটা 1966 সালের ঘটনা। আমার এইগুলো খুব বলতে ভাল লাগে। আমি ওই সময় দেওঘরে, তো দেওঘরে ঠাকুর কাছেই বসে থাকতাম। প্রফুল্লদা সবাই জানেন আলোচনা প্রসঙ্গের কতগুলো খণ্ড লিখেছেন, সেটা একটা আমাদের অ্যাসেট সারা জীবনে। তাই তিনি ঠাকুরকে বলছেন, আমার শারীরিক দুর্বলতা আছে, 53 বছর বয়স হলো, 66 সালের কথা। ঠাকুর বলছেন, থানকুনি খেলে দুর্বলতা কম আসে। 2 থেকে 4টে পাতা খাওয়া ভালো, বাড়িতে গাছ লাগানো যায় ছোট এইটুকু, হাত দিয়ে দেখে দিলেন, 3টে পাতা খেলেই যথেষ্ট। ধুয়ে নিয়ে চিবিয়ে খেলেই হয়, ট্যাবলেট খেলেও হয়। আমরা সাধারণত যারা থানকুনি পাই না, অনেক দূরে দূরে থাকি, তারা ট্যাবলেট কিনে দেওঘর থেকে নিয়ে আসি, খাই। তারপরে 1 গ্লাস জল খেয়ে নিলে শরীরের অনেকটা টক্সিন বেরিয়ে যায়। থানকুনি পাতা নিয়মিত খেলে আয়ু বাড়ে। তো 3টে ঠাকুর বলে দিলেন, একটা দুর্বলতা কমে, শরীরের টক্সিন দূর হয়, আয়ু বাড়ে। এরপরে থানকুনি পাতার কি কি গুণ তা ঠাকুর ডাক্তারি প্যারি নন্দীকে দেখতে বললেন। প্যারিদা কি করলেন, বই খুললেন, দেখলেন আর বলছেন, থানকুনি গুণ পরিবর্তক, বলকারক, শ্বেত জনক, এতে নারী পুষ্ট হয়। আরো 4টে পয়েন্ট দিয়ে 4 3 7টা পয়েন্ট হয়ে গেল থানকুনির গুণ। এবার শ্রী শ্রী ঠাকুর প্যারিদাকে বললেন, এই বইটাতে সব নাই, নাথকার্নির বইটা দেখ। এবার নাথকার্নির বইটা খোলা হলো। প্যারিদা দেখে বললেন, অল্টারনেটিভ, পরিবর্তক, টনিক, বলকারক, অ্যান্টি ডায়াবেটিক, বহুমূত্র রোগ নিবারক, স্টিমুলেন্ট, উত্তেজক। এবার হরিপদ সাহাদা, তিনি আশ্রমের কবিরাজ ছিলেন, ভারতীয় বনৌষধি বইখানা তিনি বার করে নিয়ে এলেন আর বললেন, থানকুনি স্মৃতিশক্তি বৃদ্ধিকারক, পরিপাক যন্ত্রের ক্রিয়াও বৃদ্ধি করে, অতিরিক্ত রজস্রাব থানকুনি প্রশমিত করে, নিয়ন্ত্রণ করে। তাহলে 14খানা গুণ এই সময় ঠাকুর ঠাড়ে ঠোরে বলে দিলেন, বুঝিয়ে দিলেন, বই দেখে নিজে সবকিছু করে। তাই দীক্ষার সময় থানকুনি খেতে বলা হয়। আমরা থানকুনি খাওয়ার চেষ্টা করব, যারা খাই না তারা খাবো।
আমাদেরই ভালো হবে। এটা সবাই খেতে পারে, অপকার কিছুই না, উপকার 16 আনা। সবাই ভালো থাকে। আজ এই শুভ দিনে আমরা এই ভালো ভালো জিনিসগুলো যেন নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারি, আর নিজের জীবনকে এক সুন্দর ইষ্টময় জীবনে পরিণত করতে পারি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর শ্রদ্ধেয় দাদা আলোচনা করলেন যে নাম ধ্যান করলে আমাদের কোষগুলো সাড়াপ্রবণ হয়ে ওঠে। এই নাম ধনাত্মক নাম। অনুরাগ ভরে নাম করলে আমাদের ঠাকুর জীবন্ত হয়ে ধরা দেন আমাদের কাছে। তিনি তার ডাকে সাড়া দেন। নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। যজন মানে হচ্ছে আত্মবিশ্লেষণ। আসলে আত্মবিশ্লেষণ করলেই আমরা ঠিক করে যাজন করতে পারবো, তখন আমাদের ঈশ্বর সুস্থ হবে। আর ঠাকুরকে ধরলে আমাদের অযোগ্য মানুষও যোগ্য হয়ে ওঠে, আবার যোগ্য মানুষও সুযোগ্য করে তোলেন তিনি। তার বিধি বাতিক আমরা চলি। আমাদের পাঁচটির নীতির সম্বন্ধে খুব সুন্দর করে আলোচনা করলেন দাদা, যে সস্তয়নী গ্রহদোষ কাটিয়ে দেয়, আর এই ব্রত করলে কোনো ব্রত করতে হয় না। তারপর প্রফুল্লতার কথা শুনলাম, আর থালকুনি পাতার গুণাগুণ নিয়ে খুব সুন্দর আলোচনা করলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে তার প্রতি আমাদের তন্মুখ করে তুলুন। আবারও ঘোষণা করি, আগামীকাল দাদা আবার ইষ্ট প্রসঙ্গ করবেন, সবাই যুক্ত হবেন। লিঙ্কটা একটু শেয়ার করে দেবেন। জয় গুরু।